এটা ব্যাঙাচি, ফিশ হয়নি, এটা ব্যাঙাচি হয়ে গেছে। তো আমাকে একটা বিশেষ কারণে একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য হাফ বেলার জন্য আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল। যাদের সুগার আছে তারা নিজেদের ইচ্ছে মতন কিন্তু এখানে এটাকে মডিফাই করতে পারে। ভেবেছিলাম আর দুদিন পরে এগুলোকে নেব, কাটবো গাছ থেকে। তো দেখলাম একটা হলুদ হয়ে গেছে, তো একটা দিয়ে তো আর কি হবে, তাই জন্য যে কটা মোটামুটি দেখলাম যে খাওয়া যাবে প্রত্যেকটাই আজকে বাগান থেকে নিয়ে যাচ্ছি। বাবা কতগুলো করলা, উঠছে না করলা, করলা এগুলো উঠছে না, উঠছে ছোট ছোট। আর মাত্র 8 দিনের অপেক্ষা, সবার মতন আমিও ওয়েট করে আছি। আর আজকে হচ্ছে সকালবেলা গিয়ে প্রথম আগে ঘরকা খেতি দেখে এসেছি, যেটা আপনারা এতক্ষণ দেখলেন। তখনও ইনি ওঠেননি, তাই এই যে ঘোরাফেরা করছেন, ইনি তখনও ওঠেননি, তাই আমার কাজটা আরও ইজি হয়েছে, নাহলে আমার মাথা খারাপ করে দিত। ওটা পরে আসছি। আজকে আবার শাড়ি অভিযান করব। আর সবার আগে বলে নিই গুড মর্নিং। আজ একটু সকাল সকালে ওঠা হয়ে গেছে। ব্লগটা স্টার্ট করবো কি করবো না এমনি ডাউটস ছিল, কারণ আমাদের ঝাড়পোঁছের কাজ রোববার হাফবেলা হয়েছে, কালকে সোমবারও হাফবেলা হয়েছে, পুরো কমপ্লিট হয়নি, কারণ খাওয়ার আগে শেষ করে দিয়েছি, নাহলে খেতে বসতে পারবো না, এত ধুলো হয়ে গিয়েছিলো। ফরিদাদি আসেনি তখন, তাই আমাদের মোছামুছি ধোয়াধুয়ি সব আমাদের করতে হচ্ছিল, তার সাথে করোনাদাও কাজ করছিল, কিন্তু তার সাথে তো কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো করতে হচ্ছিলো। ইভেন এখনও আমি দেখাই, এদিকটা একটু সেট আপ চেঞ্জ হয়েছে আমাদের, এদিকটা ডাইনিং টেবিলটাকে ওদিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর বেডের ওপর সব ডাম্প করে রাখা আছে, যেগুলো গোছানো হবে, এখনও হয়নি। তো প্ল্যান ছিল আজকে আমি আর মা গোছাবো, কিন্তু মা বললো আজকে আপাতত শাড়িটা কিনে নিয়ে এসো, নাহলে এরপরে আর হবে না, আর কেনাই হবে না হয়তো। তো আজকে বেরোবো, ওটার জন্য এটাকে ক্যান্সেল করে দিলাম। আর রান্নাও মোটামুটি আমাদের হাফ হাফ হয়ে গেছে, মানে মা কিছুটা করেছে, আমি কিছুটা করব, আবার মা কিছুটা করবে, এইভাবেই হবে। আজকে মঙ্গলবার আবার স্টার্ট করছি একটা নতুন ব্লগ। আর আজকে স্পেশাল রিকোয়েস্ট, ব্লগটা প্লিজ শেষ অবধি দেখবেন। শেষে আছে আজকে শো স্টপার তো আছেই। আজকে একটা, আপনারা অনেক দিন ধরে বলছেন যে কিছু এমন কিছু দেখাতে যেটা পুজোতে ইজি রেসিপি বা এরকম কিছু একটা অন্যরকম কিছু আজকে আছে, সেটা অবশ্যই শো স্টপার শেষে আছে। আর মিষ্টি মুখ দিয়ে শুরু করব আজকে, কারণ মিষ্টির হচ্ছে কি বলবো, বাঙালি উৎসবে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না, কিন্তু একটু ফিউশন আনছি মিষ্টিতে। এটা আমার প্রথম কথা, এটা আমার আবিষ্কার নয়, আমি কোথাও খেয়ে শিখেছিলাম, সেই নিয়ে গল্প, ওটা করতে করতে গল্পটা বলবো। তো স্টার্ট করছি আজকের ব্লগটা এখানে, তো চলুন শুরু করা যাক। এটা কি বানাচ্ছিস? কিছু না, দেখবে কি বানাচ্ছি। ফিশ ফিশ দেখাচ্ছি, দাঁড়া। বানা ফিশ। ফিশের দানা নেই, এটা ব্যাঙাচি হয়ে গেছে মা। এটা ব্যাঙাচি, এটা ফিশ হয়নি, এটা ব্যাঙাচি হয়ে গেছে। কি হবে? হ্যাঁ কি হবে? তাকাও, এটা ব্যাঙাচি, এর থেকে ব্যাঙ বেরোবে, ব্যাঙ। ভেজ ডে হলেও কিন্তু আজকে বেশ অনেকগুলো আইটেম ডিসাইড করেছি করা হবে। তো তার মধ্যে কিছু আমি করব, কিছু মা করবে, আর আমি আমারটা করে নিচ্ছি, সেরে নিচ্ছি কিছুটা, তার আগেও মা কিছুটা সেরে নিয়েছে, পুরোটা আমি পরে দেখাবো। আর আমি করছি আলু পাঁপড়ের তরকারি। আমি কিন্তু প্রয়োজন বুঝে কখনো তেল বেশি দিয়েও রান্না করি, কখনো তেল কম দিয়েও রান্না করি। আর আগের দিনে গ্রিল স্যান্ডউইচটা যেটা ছিল, কেউ কেউ বলেছেন যে ওখানে যে অনেকটা হয়তো অয়েলি হয়ে গেছে, না ওখানে কিন্তু অয়েলটা খুব কমই ছিল, ওটা গ্রিল স্যান্ডউইচ ছিল, কিন্তু হ্যাঁ চিজটা একদম ভরে ভরে দিয়েছিলাম। তো মাঝে সাঝে তো ওইসব হয়েই যায়, তাই না, ওইসব চিটিং করাই যায়। তো আজকে এরমভাবে করছি বলে যে সবসময় এরমভাবে করি সেটা নয়, যেদিন যেটা ইচ্ছা করে সেভাবেই করি। তো আজকে ইচ্ছা আছে কম তেলে রান্না করব, তাই এরকম জাস্ট পাঁপড়ের গায়ে তেলটা লাগিয়ে দিয়ে মাইক্রোওয়েভে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে কি হয়, পাঁপড় একদম মুচমুচে, যেমন ভাজা পাঁপড় খেতে লাগে পুরো এক্স্যাক্টলি ওরকম লাগে।
এটা তেল ছাড়াও কিন্তু আপনারা সেঁকতে পারেন এইভাবে মাইক্রোওয়েভে, ব্যাপারটা একই, কিন্তু তেল দিলে একদম ভাজা ভাজা এফেক্টটা আসে। তো এইভাবে আমি 3-4 বারে করে নেবো যতগুলো পাঁপড় লাগবে। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দেবো। আর আমি একটা কমন মশলা সবসময় নিরামিষে দিই, সেটা হচ্ছে আদা মানে একটু ঘষে নিই বা বেটে নিই, তার সাথে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস এটাই হচ্ছে আমার মশলা। এবং এটা দিয়ে আস্তে করে জাস্ট কষিয়ে মানে নর্মাল যেরকম ঝোল করে সেরকম করে নেব। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম চা হচ্ছে না, অনেক বেলা হয়নি, এখন 10:30টাও বাজেনি। তো আমি উঠেছে, ও এখন চা খাবে, তো মা আরেকবার চা বসিয়েছে, আর আমিও একটুখানি খাবো কারণ একটু গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে। আর এই যে পাঁপড়গুলো সব দিয়ে দিলাম। আর ঝোল দেখে ভাববেন না যে অনেক ঝোল হয়ে গেছে, এই পাঁপড় পুরো ঝোলটাকে পুরো শুষে নেবে, একটুও ঝোল থাকবে না শেষে যখন আমরা খাবো সেই মুহূর্তে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, এক ফোঁটাও ঝোল থাকবে না। আর এটা জেনারেলি আমি শিখেছি আমার মার কাছ থেকে, তারপর আমি এখানে করি। এবং তারপর যখন কিছুই পাই না, ভেজ ডেতে হয়তো পনির নেই, ঘরে সয়াবিন নেই, কেউ ধোকাও খেতে চায় না, তখন আমি পাঁপড়ের তরকারি করে ফেলি। লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে জাস্ট চাপা ঢাকা দিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু কমপ্লিট রান্না। 11:30 বেজে গেছে, আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি। আর আজকে একটু ক্যামেরাটা নিয়েই বেরিয়েছি। পুজোর প্যান্ডেলের বাঁশ কোথায় কোথায় পড়েছে বা প্যান্ডেলের কাজ কোথায় কোথায় শুরু হয়েছে সেটা দেখব। একদম আমরা যেদিকটা যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এইটা পড়লো, আর তারপরে আরেকটা পড়বে, যেখানে আমি পুরো ডাইরেক্ট নেমেই গেছি দেখার জন্য। স্ট্রাকচারগুলো মোরালেস একই লাগছে। এইখানের পুজোটা কিন্তু বেশ বড় করে হয়, মানে এখানে সবচেয়ে বড় পুজো বলা যেতে পারে এইটাই। আমার এখন বুবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে। আর এই যে ঘরকা খেতি, উচ্ছে আর কুমড়ো দিয়ে মা একটা ভাজা করেছে, লাউ দিয়ে একটা ডাল করেছে। লাউয়ের ডাল আমার খুব ভাল লাগে, মানে ইদানিংকালে খুব ভাল লাগছে, হঠাৎ করে সাডেন ক্রেভিং। আর এখানে হচ্ছে আলু আর ঢ্যাঁড়স ভেজেছে মা অল্প করে, কারণ ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, আর এত কোথায় ঢুকে বসেছিল সেটা খেয়াল করতে পারিনি। আর এই যে বলেছিলাম না, দেখুন একটুও ঝোল নেই, পুরো ঝোল শুষে নিয়েছে। আলু পাঁপড়ের তরকারি, আর এটা হচ্ছে পোস্ত, আলু দিয়ে পোস্ত, আজকের স্পেশাল ভেজ লাঞ্চ। বাইরে থেকে এসে সবার আগে আমি ফ্রেশ হই, সে যখনই হোক, সন্ধেবেলা হোক, রাত্রেবেলা হোক, ভোরবেলা হোক, বাইরে বেরোলেই আগে এটা ফার্স্ট করি, সেটা হচ্ছে স্নান করি। ইভেন বুব্বুকেও, বুব্বুও যদি আমাদের সাথে বেরোয়, যেই বেরোই ঢুকে আগে স্নান করি, দেন আদার সব জিনিসে ঘরে হাত দিই। আর শাড়ি কিনে এনেছি, আইসোলেশনে চলে গেছে, ব্লাউজ আর বানানো হচ্ছে না পুজোর আগে, পরে হবে। আপাতত জোড়া দাপ্পি দিয়ে পুজোর একটা দিন চালিয়ে দেবো, তারপরে সব বানাতে দেবো। আর সবাইকে বলেছিলাম যে ব্লগটা আজকে প্লিজ শেষ অবধি দেখবেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ যারা এতদূর চলে এসছেন। আর আমি জানি আমার ব্লগ যারা দেখেন, আমার সাথে আছেন, তারা প্রচণ্ড সেন্সিবল মানুষ। আর যারা একদম নতুন হয়তো ভাবছেন কেন আমি এই কথাগুলো বলছি, তারা প্লিজ আমার কমেন্ট সেকশনগুলো ঘুরে আসবেন। ব্লগও দেখতে হবে না, পুরোনো ব্লগগুলোর কমেন্ট সেকশন ঘুরেলে আপনি বুঝতে পারবেন আমি কেন বললাম যে সবাই প্রচণ্ড সেন্সিবল। সেই কমেন্ট বক্সগুলো দেখলেই বুঝতে পারবেন। আর তাদের এই জন্য আমি আরও রিকোয়েস্ট করার সাহসটা পেয়েছিলাম আজকে সবাইকে শেষ পর্যন্ত থাকার। তো আজকে পুজোর মাত্র 8 দিন বাকি আছে। দেখালাম বাঁশ ঠাস পড়ে গেছে চারদিকে, বেশ অন্যান্য সময় তো ঢেকে প্যান্ডেলও শুরু হয়ে যায়, থিম পুজোগুলো তো পুরো ঢাকা থাকে, দ্বিতীয়ার আগে উদ্বোধনের আগে কেউ টেরও পায় না ভেতরে কী আছে। তো এবার তো জাস্ট কোনো রকমে নম করে হয়তো পুজোটা হবে। আর 8 দিন মাত্র বাকি আছে, মনে সবারই একটুখানি আনন্দ আসছে, সে তো বোঝাই যাচ্ছে। তো আমার একটা স্টোরি শেয়ার করি, খুব ছোট্ট করে বলছি। 2016 সাল, তখন আমার প্রেগনেন্সির হচ্ছে 3rd ট্রিমেস্টার চলছে, আর 1 মাসের মধ্যে আমার ডিউ ডেট। তো আমাকে একটা বিশেষ কারণে একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য হাফবেলার জন্য আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল।
তো যখন হসপিটালাইজড হই, যেদিন মানে ভর্তি হই, গিয়ে পেপার ওয়ার্ক হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আমাকে কিছুতেই বেড প্রোভাইড করতে পারছে না। এই ক্ষেত্রে বলে রাখি, আমি যেখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম সেটা তেঘড়িয়ার মোটামুটি একটা এভারেজ সাইজ হসপিটাল, যেখানে জেনারেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, মেটার্নিটি ওয়ার্ড, এরকম বিভিন্ন ওয়ার্ড পুরো আলাদা আলাদা আছে, কেবিন আছে, মানে এরকম নয় যে বেডের ভীষণ অভাব পড়তে পারে, বেশ বড় সড়ো সাইজের। তো কিন্তু কিছুতেই পেপার ওয়ার্ক হয়ে যাওয়ার পর আমি বসে আছি, আমার শরীরটা বেশ খারাপ ছিল তখন, তো আমি তো বেশ রেস্টলেস হয়ে যায়। তো ওরা বুঝতে পারে ব্যাপারটা, তো ওরাও ব্যাপারটা নিয়ে একটুখানি বদার হচ্ছিল যে বেড প্রোভাইড করতে পারছে না। তো আলটিমেটলি আমাকে একটা বেড দিল এবং বললো যে ডায়ালিসিস রুমে একটা বেড খালি হয়েছে, 4 ঘন্টার প্রসিডিওর আছে, তো আপনারা যদি এগ্রি থাকেন তো আমরা সেখানে দিয়ে দিচ্ছি। একটাও বেড কিছুতেই খালি হচ্ছে না, এমার্জেন্সিতে ঠাসা। তো ঠিক আছে, আমি বললাম চলো ওকে ফাইন। কিন্তু ডায়ালিসিস রুম কি, ভেতর থেকে কীরকম দেখতে হয়, ডায়ালিসিস কি শুনেছিলাম যে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস করে, কিন্তু ভেতর থেকে দেখতে কীরকম কী হয় এই নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো সেদিন আইডিয়া হলো, এবং আমি আজও বলবো, প্রে করব যে কোনো জেনারেল পেশেন্টকে যেন এরকম পরিস্থিতিতে আর যাই হোক ডায়ালিসিস রুমে যেন জায়গা না করে নিতে হয় আমার মতন। তো যাই হোক প্রসিডিওরটা হওয়ার পর বাড়ি এলাম, সব ঠিক আছে। এক মাস পরে আমার ডেলিভারি ডেট ছিল, আবার ভর্তি হলাম। ওই দিনে যে আয়া এবং নার্স যিনি ছিলেন আমার সাথে, তার সাথে আবার দেখা হলো আমার মেটার্নিটি ওয়ার্ডে। আমার কেবিন নিয়েছিলাম, এবং সেই দিনের ওই ভয়টা থেকেই কেবিন নিয়েছিলাম, ভয়টায় আসছি কেন আমরা কেবিন নিয়েছিলাম। তো তারা বললো দিদি তখন এমন পরিস্থিতি চলছিল, আমরা 3 দিন পর্যন্ত বাড়ি যেতে পারিনি, 72 আওয়ার্স টানা ডিউটি করেছি, খুব কষ্ট হয়েছিল, কিন্তু উপায় ছিল না, আমাদের করতেই হবে, এটা আমাদের কাজ। শুধু ওরা নয়, যারা হসপিটালের ক্লিনিং স্টাফ ছিল, ফার্মেসি ছিল, যাদের ফার্মেসি স্টাফ যারা ছিল, যারা আপনাদের প্যাথোলজি স্টাফ ছিল, সবারই একই অবস্থা ছিল, ডক্টররা, নার্সরা, মানে প্রত্যেকের একই অবস্থা ছিল, যারা 72 আওয়ার্স টানা ডিউটি দিয়েছিল। এবার 2016 সালের ওই সময়, মানে পুজোর আগের সময়টাই, যখন আমি ফার্স্ট অ্যাডমিট হয়েছিলাম, যখন বেড ছিল না, কী এমন ঘটেছিল যে তাদের এরমভাবে সার্ভিস দিতে হলো। আপনারা একটুখানি যদি মনে করেন তাহলে দেখবেন ওই সময় ডেঙ্গিটা আমাদের কিন্তু মহামারীর রূপ নিয়েছিল, স্পেশালি উত্তর দমদম, দক্ষিণ দমদমে ঘরে ঘরে ডেঙ্গি ছিল, খুব খারাপ অবস্থা ছিল, সব হসপিটালে বেড ফুল হয়ে গিয়েছিল তখন। আর এটা নভেম্বরে আমার যখন ডেলিভারি হয় তখনও হসপিটাল বেড পুরো ফুল ছিল। আর আমরা ডেঙ্গির ভয়েই আমরা কেবিন নিয়েছিলাম, যে বাই চান্স আমার বা বুবুর কোনোভাবে না ওখানে ডেঙ্গি পেশেন্ট এতটাই বেশি পরিমাণে ছিল ভর্তি, যে ওদের থেকে না আমাদের কোনোভাবে ডেঙ্গি ইনফেকশনটা চলে আসে। তো আজকে এই মুহূর্তে এটা বলার কারণ, সেদিন একটা আঞ্চলিক মহামারীতে হসপিটালগুলোর এই অবস্থা ছিল, একটা সাধারণ ট্রিটমেন্ট দিতে গিয়ে ওরা হিমশিম খাচ্ছিল। প্রাইভেট হসপিটালে, আমি তো গভর্নমেন্টের দিকে যাচ্ছি না, প্রাইভেট হসপিটালেই তখন এই চত্বরে হিমশিম খাচ্ছিল, দমদম চত্বরটা পুরো সামলাতে পারছিল না। সেখানে আজকে সবাই যেভাবে শপিংয়ে বেরিয়েছেন খুব ভালো, পুজো দেখবেন প্ল্যান করেছেন খুব ভালো, কিন্তু মাস্কটা পরুন, পুরো মুখ নাক ঢেকে মাস্ক পরুন, যেটা বারবার ডাক্তাররা বলছে, নাহলে পুজোর পরে সেকেন্ড ওয়েভ আসবে। অলরেডি কিছু দেশে সেকেন্ড ওয়েভ এসে গেছে, ইংল্যান্ডে সেকেন্ড ওয়েভ আসছে, ইউকেতে কিন্তু সেকেন্ড ওয়েভ আসছে, নিউজিল্যান্ডে আবার নতুন করে ইনফেকশন ধরা পড়েছে, এবং অনেক জায়গায় এখন শুনতে পাবেন যে নতুন করে ইনফেকশন আসছে। আর আমাদের তো এরপরে আরও শীতকাল আসছে, ডেঙ্গি যেমন একটা টাইমে চলে যায়, থাকেই না, শীত পড়লেই আস্তে আস্তে প্রভাব কমে যায়, কিন্তু করোনার প্রভাব কিন্তু বা কোভিডের প্রভাব কিন্তু শীত পড়লে বাড়বে। বারবার ডাক্তাররা সাবধান করছে, আপনারা ঠাকুর দেখুন, আপনারা ঘুরুন, আপনারা শপিং করুন, কিন্তু নাক মুখ ঢেকে। আমি সিটি সেন্টারে শপিং করতে গিয়েছিলাম উইকডেজ বেছে, যাতে ভিড় কম থাকে। 100 জন লোক যদি আমি দেখে থাকি এভারেজে, আমি বলছি তার মধ্যে 70 জন শুধু ঘুরতেই গেছে। অনেকেই যায়, কারণ সিটি সেন্টারে বসার জায়গা অনেক, তো অনেকেই ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে প্রেফার করে, মল হিসাবে আর কি, সিটি সেন্টারকে। সিটি সেন্টার 2 আমি গিয়েছিলাম, যেটা অন্যান্য জায়গা থেকে একটু ফাঁকা থাকে। তো ওখানে দেখলাম 70 জন ঘোরাঘুরি করছে, 30 জন হয়তো কেনাকাটি করছে, আর তার পুরো 100 জনের মধ্যে হয়তো 20 থেকে 30 জনের মুখে কোনো মাস্ক নেই, নাকে আর থুতনিতে হয়তো আরও বাদবাকি 20 জনের আছে। ফার্স্ট অফ অল হচ্ছে করোনা এখনও যায়নি, করোনা এখনও আছে, আপনারা এটা মনে রাখুন। আর এখন হয়তো কিছু বুঝতে পারছেন না, 15 দিন পর থেকে যে ওয়েভটার কথা ডক্টররাও বলছে, বা যে ক্রাইসিসটা শুরু হবে, কোনো মেডিকেল স্টাফ পাবেন না। অলরেডি 50 জন ডাক্তার কোভিড পজিটিভ হয়ে গেছে সরকারি গভর্নমেন্ট হসপিটালে, তারা ডিউটি দিতে পারছেন না। আরও অনেক মেডিকেল স্টাফ আছে যারা হয়তো কোভিড পজিটিভ হবেন এই ডিউরিং এটা, কারণ অনেকেই যেহেতু লাগাম ছাড়াভাবে ঘোরাঘুরি করেছেন, তারা হয়তো ইনফেক্টেড হওয়া শুরু হয়ে গেছে কি হবে
বোঝা যাবে 7-8 দিন পর থেকে। এবং ডাক্তাররা বলছে পুজোতে যদি আমরা বেসিক নিয়মগুলো না মেনে চলি তাহলে এই রেশিওটা হচ্ছে সাংঘাতিক জায়গায় যাবে। এবার কেউ বলতে পারেন আমরা তো রোজ অফিস যাচ্ছি, বাসে ঠেলে টুলে আমাকে যেতেই হয়, তখন তো সোশ্যাল ডিস্টেন্সিং থাকছে না, তখন তো আমার অনেক সময় ধাক্কা লেগেও মাস্ক নেমে যাচ্ছে, আবার অনেকে মাস্ক নামিয়েই রেখেছে, কই তাদের তো কিছু হচ্ছে না। তো আমরা ইমিউন, হ্যাঁ হতে পারে আপনারা ইমিউন, হতে পারে আমি ইমিউন, যে কেউ ইমিউন হতে পারে, কিন্তু এরকমও হতে পারে আমার কোনো সিমটমলেস, আমার কোনো সিমটম নেই, আমি অনলি ক্যারিয়ার। আমি এসে হয়তো 5 জনকে ছড়াচ্ছি, সেই 5 জন 100 জনকে ছড়াচ্ছে, এই 100 জন আরও 500 জন এইভাবে বাড়ছে, তাতে আমার কি, তাই না? আমি তো ইমিউন। যে প্রবলেমটা হবে এর পরের সম্ভাবনাটা আমি শুধু সিম্পল ওয়েতে বলছি, যেটা ভয় পাচ্ছে ডক্টররা। এরপরে কী হবে, ডক্টর, নার্স, মেডিকেল স্টাফ যারা আছে সবাই, সাফাই কর্মী সবাই এমনভাবে ইনফেক্টেড হচ্ছে, এরপরে যে ওয়েভটা আসবে, যে সেকেন্ড ওয়েভটার কথা বারবার সম্ভাবনাটা ডক্টররা বলছে, সেটা কিন্তু কোনো হসপিটাল সামলাতে পারবে না। এবার এরপরের পার্টটা কি, তার মানে হচ্ছে পুরোটা হাতের বাইরে চলে গেছে, মানে একমাত্র রাস্তা থাকবে কিন্তু আরেকটা খুব স্ট্রিক্ট বাজে রকম লকডাউন। যারা হয়তো অনেক কষ্ট হয়েছে আগের লকডাউনে, অনেকের কাজ চলে গেছে, অনেকের চাকরি চলে গেছে, সেকেন্ডভাবে হয়তো নতুন করে আবার শুরু করেছেন, অন্য জীবিকা বেছে নিয়েছেন, বা কেউ হয়তো পুরোনো অফিসেই যোগ দিয়েছেন, এবার ভাবছেন যে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আমরা নর্মাল লাইফে যাব, ভ্যাকসিনও আসছে খুব শিগগিরই, এই চিন্তা নিয়ে আমরা আছি। কিন্তু যদি সেকেন্ড লকডাউন আসে, যারা নতুন করে চাকরি শুরু করেছিলেন, জীবিকা নিয়ে বাঁচছিলেন, তাদের চাকরিগুলো কিন্তু এই আমাদের জন্যই হয়তো হট করে আমাদের এই জাস্ট উদাসীনতার জন্য চলে যাবে, এবং আবার সেই ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে, সেই হাহাকার, সেই কান্নাকাটি ফিরে আসবে। শুধু এই সম্ভাবনাটার কথা মাথায় রেখে এখনই যদি আমরা একটুখানি সাবধান হয়ে যাই, এখনই যদি আমরা নিজেদের কন্ট্রোল করি, যে পুজোতে বেরোবো, সবই করবো, সব নিয়ম মেনে করতে বলছে ডক্টররাও, বলছে বেরোন, সবই করুন, মাস্ক পরুন, হাত আর নাক এটা উত্তর কোরিয়া, তো নাক হচ্ছে দক্ষিণ কোরিয়া, মেনে রাখুন, বা ইন্ডিয়া পাকিস্তান ধরলেও যদি ইচ্ছা হয় ধরতে পারেন, যে এদের কাছাকাছি আসতে দেবো না, আর সব সময় নাক মুখ ঢেকে রাখবো। আর আমাদের যা ওয়েদার, তাতে এই ঘাম পড়ছে, এই পড়ছে, আমার মতন লোকেদের চশমা আছে, মাস্ক পরে অসুবিধা হয়, আমি জানি খুব কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটার থেকে এই কষ্টটা নিয়ে নেওয়াটা অনেক বেটার আমার মনে হয়। তো এটাই আমার বলার ছিল, সাবধান করার ছিল। আজকে হয়তো আমি চাইলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতাম, যে পুজোর আগে হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট বা সামথিং কিছু একটা, অন্য কিছু একটা, যে এই গাছটা নিয়ে আসুন বা অন্য কিছু নিয়েও কথা বলতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আজকে এই বিষয়টা নিয়ে বলাটা খুব ইম্পর্ট্যান্ট। আর 8 দিন আমাদের কাছে সময় আছে, তারপরেই দুর্গাপুজো চলে আসছে। 8 দিন পরে হয়তো একটা বাজে রূপ দেখবো, কারণ অলরেডি যারা এইভাবে শপিং করে ফেলেছেন, বেরিয়ে পড়েছেন, হয়তো নিজেকে ইমিউন ভেবেই করেছেন, তো এই ওয়েভটা কিন্তু আসছে, রেডি হয়ে থাকুন। কিন্তু যাতে এর থেকে বেশি না হয়, আমার এটাই রিকোয়েস্ট করবো। খুব কম সংখ্যক লোকই হয়তো ব্লগটা এত দূর এসে দেখবেন, কিন্তু অ্যাটলিস্ট আমি যে সম্ভাবনাটার কথা বললাম, যেটা আসতে পারে, আমরা যদি এখনই না নিজেদের কন্ট্রোল করি, অ্যাটলিস্ট সেই সম্ভাবনাটার কথা সবাই সবার মধ্যে একটুখানি ছড়িয়ে দিন, যাতে একটু ভয়ে অ্যাওয়ারনেসটা আসে। কারণ একমাত্র ভয় ছাড়া আর এখন কোনো অ্যাওয়ারনেস আসবে না, সেটা চারদিকের পরিস্থিতি দেখে সেটা বোঝাই যাচ্ছে। আর হ্যাঁ, আজকে আমি ঘরে থেকেও আমার কোভিড পজিটিভ আমি হতে পারি, কিন্তু ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃতর মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে। অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে বাকিটা তো কপাল খারাপ, কিছু করার নেই, কিন্তু ইচ্ছাকৃত হওয়ার থেকে কিন্তু নিজেদের আমরা আটকাতে পারি। সবাই বলছিলেন যে কিছু একটা আইটেম দেখাও, তো আমি মিষ্টি দিয়ে শুরু করলাম, পুজোর স্পেশাল। তো একটু ফিউশন আছে, এটা আমি বিয়ের পরে মাসিমণির বাড়িতে গিয়ে প্রথম খেয়েছিলাম, এবং আপনাদের সাথে আজকে শেয়ার করার সুযোগটা হলো। এটা পুজোর শুরুতেও করতে পারেন, পুজোর পরেও অ্যাজ আ বিজয় সেলিব্রেশনও করতে পারেন, এটা আপ টু ইউ, মানে এটা পুরোটাই আপনাদের ওপর, যে আপনারা এটা কখন করবেন, পুজোর শুরুতে করবেন নাকি বিজয়াতে করবেন। কিন্তু যখনই করুন এটা হিট হয়ে যাবে, এটুকু বলতে পারি। এটা করেছিলাম আমি কালকে দুপুরবেলা, আর এখন আমি আপাতত বুবুকে খাওয়াবো, ব্লগটাকে এডিট করব, আর আপনারা তার চট করে রেসিপিটা তার মাঝখানে দেখে নিন। দুধ জাল দেওয়া থাকলে দুধ দিয়ে এই মিষ্টি আইটেমটা করতে ম্যাক্সিমাম আপনাদের 10 মিনিট লাগবে। আর আমি না দুধ যখন জাল দিচ্ছিলাম, এই যে এলাচ 2খানা এরকম ভাগ করে দিয়ে দিয়েছিলাম। এখানে 500 ml দুধ আছে, আর আছে এই যে কেসার নিয়েছি। এবার এটা কেসারটা না নিলেও হবে, এটা আমার ছিল, আমি নিয়েছি। রসগোল্লা, আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, ড্রাই ফ্রুটস আরও আপনারা ইচ্ছা মতন অ্যাড করতে পারেন। অল্প চিনি দিচ্ছি আমি, আর চিনির জায়গাতেও আমি বলে দিই আপনারা সুগার ফ্রি ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, যেটা আমি 2 টেবিল স্পুন নিয়ে রেখেছি।
তো দুধটা হালকা হালকা এখনও গরম আছে, আমি গ্যাস আবার অন করে দিলাম। আর একটুখানি দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিচ্ছি। আর গুলে নিয়ে একটু দুধটা জাস্ট একটু হালকা ফুটলেই আমি কাস্টার্ড পাউডারটা এর মধ্যে অ্যাড করে দেবো। আমাদের বাড়িতে কি হচ্ছে যে রসগোল্লা বা যে কোনো মিষ্টি আনলেও সেটাকে গরম করেই খাওয়া হচ্ছে। তো হট করে আমার মাথায় এলো যে এই আইটেমটা করি, তো অনেক দিন খাই না। তো আচ্ছা, দুধটা ফোটার পর না আমি আগে চিনি দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা ম্যাক্সিমাম আপনার 10 মিনিট লাগবে। আর এই যে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে যে স্পেশাল 2 থেকে 3 মিনিট সামনে থেকে নড়বেন না, একটুখানি এরমভাবে নাড়াবেন, নাহলে কিন্তু যদি ছেড়ে চলে যান তাহলেই কিন্তু লাম্প এসে যাবে। আর রসগোল্লা যেহেতু আমরা সব মিষ্টি গরম করে খাচ্ছি, তো এটা আলাদা করে আর গরম করতে হলো না। তো এরকম কনসিস্টেন্সি যেই আসবে না, এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু রস চেপে দেবেন, ঠিক আছে? রস চেপে দেবেন। আর যাদের সুগারের প্রবলেম আছে তাদের বলবো সুগার ফ্রি ইউজ করুন, আরামসে খেতে পারবেন এটা। এটা খুব কড়া মিষ্টি হলে ভাল লাগে না। আমিও কিন্তু এখানে অল্প চিনি ইউজ করেছি, আর রসগোল্লার তো আলাদাভাবে একটা মিষ্টি ভাব আছে। তো ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। একটুখানি একটু একবার দুবার ফুট এলেই আমি কিন্তু এটাকে বন্ধ করে দেবো। আর সবার শেষে কিন্তু আমি কেসর দেবো। এই যে রসগোল্লাগুলো তুলে দেখাচ্ছি। এখন তো এটা ঠান্ডা হয়ে গেলে আর 5-6 ঘন্টা যদি থাকে, তারপরে এটা আরও বেশি টেস্টি হয়। মানে ভেতরে পুরো আপনার এই ক্রিমি যে কাস্টার্ড ব্যাপারটা আছে না, এটা ভেতরে পুরো ইনসাইড অবধি চলে যায়। আমি যেমন গোটা রসগোল্লা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রসগোল্লাটাকে 2 টুকরো 4 টুকরো মানে একটু ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। আমি ওরকমই খেয়েছিলাম, কিন্তু আমি আজকে এখানে গোটাই ইউজ করলাম। আপনারা তো জানেনই যে আমি একটুখানি ইজি পিজি আইটেম দিতে ভালোবাসি, এবং যেটা করতে খুবই কম সময় লাগে। এটা করতে খুবই কম সময় লাগে, আর খুবই ইউনিক, একটুখানি অন্য ধরনের একটা ফিউশন রেসিপি। এটা আপাতত আমি ফ্রিজারে ঢুকিয়ে দেবো, তার আগে অবশ্যই একটা বোল নিজের জন্য সার্ভ করব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই খুব বেশি থিক করবেন না, তাহলে ফ্রিজারে দেওয়ার পর কী হবে, এটা বেশি থিক হয়ে যাবে। এরকম কনসিস্টেন্সি থাকলে এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে খুব শিগগিরই নিয়ে আসবো একটা নতুন ব্লগ, কথা দিলাম। আজকের মতন টাটা। আর যারা এটা দেখার পরেই ভাবছেন কালকে ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।